হ্যালো আমার ক্লাস 9 এর কোচি এবং কাচারা। আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 এর সেকেন্ড গল্প, যার নাম হচ্ছে অল অ্যাবাউট আ ডগ। এর রাইটার হচ্ছেন A.G. গার্ডিনার। চলো তো তার সম্পর্কে দু একটা তথ্য জেনে নিই। প্রথমত, তার পুরো নাম কি এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, সুতরাং এটা মনে রাখবে, আলফ্রেড জর্জ গার্ডিনার। তার জন্ম মৃত্যু আলাদা করে পড়ার দরকার নেই, কিন্তু তার পেন নেম বা সিউডোনেম যেটি রয়েছে সেইটা আমাদেরকে জানতে হবে। পেন নেম মানে তিনি কি নামে লিখতেন, আর সিউডোনেম শব্দের মানে কি তার ছদ্মনাম। ছদ্মনাম কি ছিল? আলফা অব দ্য প্লাউ। তার স্টাইল ইত্যাদি আমাদের জেনে বুঝে কাজ নেই। তার মেজর ওয়ার্ক আর কি কি আছে একটু দেখে নিতে পারো, পিবলস অব দ্য শোর, মেনি ফেরোজ ইত্যাদি। তো চলো আমরা গল্পটাকে একেবারে শুরু থেকে শুরু করি। কি বলছে? বলছে, আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস। তার মানে যিনি লেখক তিনি বাসে করে যাচ্ছিলেন। ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট। বিটারলি মানে হচ্ছে কনকনে, এমনিতে বিটার শব্দটার মানে হচ্ছে তিক্ত, কিন্তু যখন বলছে বিটারলি কোল্ড নাইট তখন রাত্রিবেলাটায় ছিল কনকনে ঠান্ডা বা হাড় কাঁপানো শীত। And even at the far end of the bus, the east wind cut like a knife. তাহলে কি বলছে? বাসের একদম শেষ প্রান্তেও যেটা ইস্ট উইন্ড মানে পূবালি বাতাস বা পূর্ব দিক থেকে যে হাওয়াটা আসছে সেটা যেন একেবারে নাইফ মানে ছুরির ফলার মতো বিঁধছিল বা কাটছিল। এখানে যখন দুটো জিনিসের তুলনা লাইক অথবা অ্যাজ দিয়ে হয়, এটাকে ফিগার অফ স্পিচ হিসেবে বলা হয় সিমিলি। যদি এটা লাইক না থাকতো তখন সেটা মেটাফোরের উদাহরণ হতো। সুতরাং এই ছোট ছোট ফিগার অফ স্পিচ বা অলংকার সম্পর্কেও আমি আলোচনা করতে থাকবো পড়াতে পড়াতে। এরপর কি বলছে? দ্য বাস স্টপড and two women and a man got in together and filled the vacant places. অর্থাৎ বাসটা দাঁড়ালো এবং দুজন মহিলা এবং একজন পুরুষ গট ইন টুগেদার মানে একসঙ্গে উঠলো, and filled the vacant places অর্থাৎ বাসের মধ্যে যেটা ফাঁকা জায়গা ছিল সেই জায়গাটাকে তারা দখল করলো বা সেই জায়গাটা ভরাট করলো। এটাও হতে পারে যে তারা তিনজন উঠে যে সিটগুলো ফাঁকা ছিল সেই জায়গাগুলোয় বসলো। দ্য ইয়ঙ্গার উইমেন ক্যারিড আ লিটল পিকনিশ ডগ। পিকনিশ ডগ হচ্ছে ছোট এক ধরনের রোমশ বা লোমশ কুকুর। তাহলে কি বলছে? ওই যে দুজন মহিলা উঠলো বা উঠলেন তাদের মধ্যে ইয়ঙ্গার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তুলনামূলক বয়সে যিনি ছোট, তার কাছে কি ছিল? একটা ছোট্ট কুকুর ছিল যার প্রজাতি কি পিকনিশ। এরপর কি বলছে? দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। অর্থাৎ বাসের যিনি কন্ডাক্টর তিনি এলেন এবং তাদের ভাড়া বুঝে নিলেন। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আই ডগ। এরপর হিজ আই মানে যিনি কন্ডাক্টর তার চোখ পড়লো বা চোখ গিয়ে থামলো কার ওপর? ওই কুকুরটার ওপর। আর বিডিআইড মানে কি? একদম ছোট ছোট পুতির মতো গোল গোল যে চোখ সেইটাকে বোঝাচ্ছে বিডিআইড শব্দটার মাধ্যমে। চলে আসি পরের লেখায়। বলছে, আই স ট্রাবল কামিং আপ। আই স ট্রাবল কামিং আপ মানে কি? আমি বুঝলাম যে বিপদ ঘনিয়ে আসছে। এখানে আপদ লেখা আছে, এটা বিপদ করে নিও। যে আমি বুঝতে পারলাম যে একটা কিছু সমস্যা হতে চলেছে, কারণ ওই যে কন্ডাক্টর তিনি কুকুরটার দিকে এমন ভাবে চোখ মেললেন বা এমন ভাবে তাকিয়ে থাকলেন তাতে বোঝাই যাচ্ছিল কোনো না কোনো ঝামেলা হবে। এখানে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, এই যে স ভার্বটি রয়েছে এরপর আমরা এখানে কামিং ব্যবহার করেছি, এটাকে বলা হয় তোমার পার্টিসিপল। এখানে চাইলে তুমি কামও ব্যবহার করতে পারতে। এই যে স ভার্বটা অথবা হিয়ার ভার্ব, এদের সাথে আমরা যেমন পার্টিসিপলও ব্যবহার করি, একই রকম ভাবে আমরা বেয়ার ইনফিনিটিভও ব্যবহার করি। যেমন আমি তাকে যেতে দেখলাম, এটাকে আমরা আই স হিম গো অথবা আই স হিম গোয়িং দুটোই বলতে পারি। যদিও এক্ষেত্রে গোয়িং এবং গো এর মধ্যে মিনিং এর কিছুটা পার্থক্য আছে,
সেটা পরবর্তী কোনো গ্রামার ক্লাসে আমি আলোচনা করে দেব। আদারওয়াইজ আই প্লে ক্রিকেট গোয়িং এরকম কিন্তু কিছু হবে না। সয়ের ক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি অথবা V0 ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারি। তাহলে এর মানে কি হলো? যিনি লেখক তিনি বলছেন যে আমি বুঝতে পারলাম যে কিছু একটা গন্ডগোল হতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। অর্থাৎ এই যে কন্ডাক্টর যেন এই সুযোগের জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। এবং তিনি যেন এই পরিস্থিতির 16 আনা উসুল করতে চাইলেন। মানে কি, একটা সুযোগ যখন পেয়েছে যতটা পারা যায় সে ঝামেলা পাকাবে, এইটা বোঝাতে চাইছে। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড আ জেনারেল ভেগ গ্রেভিয়েন্স অ্যাবাউট এভরিথিং। তার মানে আমার তাকে কেমন মনে হলো? এমন একটা টাইপের মানুষ যার যে কোনো বিষয় বা প্রত্যেকটি বিষয়ে কিছু না কিছু তার আশুয়া বা অভিমান আছে বা খারাপ লাগা রয়েছে বা অভিযোগ আছে। অর্থাৎ এখানে দেখো এইভাবে লেখা আছে, লোকটাকে দেখে আমার মনে হলো দুনিয়ার সবকিছুর ওপরেই তার যেন একটা চাপা অভিমান আছে বা অভিযোগ আছে, দুটো সেন্সেই ধরতে পারো। He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. Shiver শব্দটার মানে হচ্ছে কাঁপা বা কাঁপতে থাকা, V2 মানে past tense এ রয়েছে। তাহলে কি বলছে? মনে হলো যে সমস্ত মানুষ এই বাসে উঠে বসছে তাদের ওপর তার একটা বাড়তি রাগ আছে। কেন? কারণ ওই ঠান্ডায় তাকে গেটে ঝুলতে হচ্ছে। তো এই কারণে বলছে যে আমি তো গেটে ঝুলছি আর তোমরা এসে বেশ বসে আছো, তো স্বাভাবিকভাবে একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়। এটাই বলছে যে বিশেষ করে যে যাত্রীরা বাসে এসে আরাম করে বা আয়েশ করে বসেন আর তাকে দরজায় দাঁড়িয়ে শীতে কাঁপতে হয়, তো ওই সমস্ত মানুষ যারা ভেতরে বসছে তাদের প্রতি তার রাগটা একটু বেশিই ছিল। চলে আসি পরের প্যারাগ্রাফে। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। অর্থাৎ তোমাকে ওই কুকুরটাকে বাইরে বার করতেই হবে, কুকুরটাকে এখনই বাইরে নিয়ে যান, যাই হোক না কেন। হি সেড, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্যাট কাইন্ড। এবার ওই লোকটা বা ওই মহিলাটা কি বলল? আমি তেমন কিছুই করছি না, অর্থাৎ আমি ওই কুকুরটাকে নিয়ে বেরোবো না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস। আপনার দরকার হলে আপনি আমার নাম জেনে নিন, অ্যাড্রেস জেনে নিন। মানে আপনার যদি মনে হয় যে আমার নামে কমপ্লেন করবেন পরবর্তীকালে কোনো অথরিটির কাছে, তাহলে আপনি করতে পারেন। আই এম রেডি টু গিভ মাই নেম অ্যান্ড অ্যাড্রেস। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। এইবার এই মেয়েটাও কিন্তু প্রস্তুত ছিল যে তার কাছে পাল্টা কোনো একটা চ্যালেঞ্জ আসবে, এবং ওই যে বাস কন্ডাক্টর কি রিপ্লাই করতে পারে ওই মহিলাটি বা ওই মেয়েটি আগে ভাগেই সেটা যেন জানতো। কি বলছে তাহলে দেখো, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। অর্থাৎ এইবার কন্ডাক্টর সেই কথাটাই বলল যে আপনাকে ওই কুকুরটাকে বার করতেই হবে, এটা আমার কি, এটা হচ্ছে আমার অর্ডার, মানে আদেশ। এবার ও কি রিপ্লাই করছে দেখো, আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। অর্থাৎ এই কনকনে ঠান্ডায় বা এমনতর যখন আবহাওয়া, এইরকম পরিস্থিতিতে আমি নিশ্চয়ই কুকুরটাকে নিয়ে বাসের ছাদে যাব না। ইট উড কিল মি, মানে আমি তাহলে মরে যাব, ওই ঠান্ডায় আমি তাহলে মরে যাব। সেইড দ্য উইমেন। অর্থাৎ এই মহিলাটি এটা বলল। একটা জিনিস তোমরা খেয়াল করেছো নাকি জানি না, দেখবে যখন কোটেশনের মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটা যদি আগে থাকে তাহলে পরে আমরা যে স্পিচটা লিখছি সেখানে ইনভার্সন করছি। মানে এখানে কিন্তু লিখিনি দ্য উইমেন সেইড, উল্টে কি লিখেছি, সেইড দ্য উইমেন। এটা কেন হলো? দেখবেন ন্যারেশনের ক্ষেত্রে দুটো স্পিচ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ যেটা কোটেশনের বাইরে থাকছে,
আর কোটেশনের মধ্যে যেটা থাকছে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমাদের যেটা সেন্টেন্সের জেনারেল সিনট্যাক্স, আমরা আগে রিপোর্টিং স্পিচ দিই, তারপরে কোটেশন দিয়ে রিপোর্টেড স্পিচটা লিখি। কিন্তু যদি আমরা উল্টোটা করি, অর্থাৎ আগে কোটেশনটা দিই, রিপোর্টেড স্পিচ আগে লিখি এবং রিপোর্টিং স্পিচ পরে লিখি, তাহলে রুল অফ ইনভার্সন অ্যাপ্লাইড হয়। রুল অফ ইনভার্সন মানে কি? সেন্টেন্সের যেটা বেসিক সিনট্যাক্স সেটা রিভার্স হয়ে যায়। সাবজেক্টের পর আমরা ভার্ব লিখি, কিন্তু সেটা না করে আমরা আগে ভার্ব লিখি, পরে সাবজেক্ট লিখি। অর্থাৎ এখানে দেখো কোটেশনটা আগে শেষ হয়েছে, তারপর আমরা কিন্তু লিখিনি দ্য ওম্যান সেইড, উল্টে কি লিখেছি? সেইড দ্য উইমেন। তো এইটাকে বলা হয় ইনভার্সন। চলে আসি পরের সেন্টেন্সে। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, অর্থাৎ বেল বাজালো, অ্যান্ড দ্য বাস স্টপড। স্বাভাবিকভাবে বেল বাজানোর পর কি হলো? বাসটা দাঁড়িয়ে গেল। দিস বাস ডাজ নট গো আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, অর্থাৎ তিনি বললেন যে এই বাসটা আর যাবে না যতক্ষণ না পর্যন্ত এই কুকুরটাকে বাসের ভেতর থেকে বার করা যায়। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, অর্থাৎ সে নিচে নেমে গিয়ে ওয়েট করতে থাকলো। এই কন্ডাক্টরের কথা বলা হচ্ছে। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রাম্প, এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্রাম্প শব্দটার মানে হচ্ছে ভিক্টরি, মানে বিজয়। দ্য স্মাইল অফ ট্রাম্প, দ্য মোমেন্ট অফ ট্রাম্প মানে কি? একেবারে যুদ্ধ জয়ের হাসি, অথবা এখানে মোমেন্ট অফ ট্রাম্প বলতে একেবারে সেই জয়ের মুহূর্ত, কারণ সে বাস দাঁড় করিয়ে দিয়েছে, কেউ আর যেতে পারবে না। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, অর্থাৎ তার দিকে তার নিজস্ব কিছু নিয়ম ছিল। কারণ দেখো, এরকম কিছু নিয়ম থাকতেই পারে, আমাদের দেশেও রয়েছে, যে তুমি কিন্তু কুকুরকে ট্রেনে নিয়ে যেতে পারবে না, তার জন্য আলাদা কম্পার্টমেন্টে বুকিং আছে, ফার্স্ট ক্লাসে আলাদা করে কিছু বুকিং এর ব্যাপার আছে। আদারওয়াইজ তুমি যে কোনো কম্পার্টমেন্টে কুকুর নিয়ে উঠতে পারবে না। তাহলে ওই দেশে এরকম কোনো নিয়ম ছিল যে তোমাকে যদি কোনো কুকুর বা বেড়াল বাসে করে নিয়ে যেতে হয়, নিশ্চয়ই বাসের ছাদে নিয়ে যেতে হবে, অথবা বাসের ভেতরে নিয়ে যেতে তুমি পারবে না। তো সেটাই বলা হচ্ছে, এই যে কন্ডাক্টর যিনি ছিলেন, তো তার দিকে তার আইন ছিল, মানে টেকনিক্যালি তিনি হয়তো ঠিক ছিলেন। অন্যদিকে কি বলছে? এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, কিন্তু উল্টো দিকে কি ছিল? ওই বাসের প্রত্যেকটি যাত্রী কার পক্ষ নিয়েছিল? ওই মহিলা এবং তার কুকুরটির পক্ষে ছিল। দে টকড ইন রেইজড ভয়েস। রেইজড ভয়েস মানে কি? রেইজড ভয়েস মানে উচ্চস্বরে। এখানে রেইজ শব্দটার থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে নাউনকে কোয়ালিফাই করার জন্য। এটাকে ইংরেজিতে বলা হয় পাস্ট পার্টিসিপল। ভার্বের থার্ড ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হয় কি? পাস্ট পার্টিসিপল। এখানে রেইজ শব্দটা ভয়েস নামক নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে সেই সমস্ত যাত্রীরা একেবারে উচ্চস্বরে কি বলে উঠলো? শেমফুল মানে লজ্জাজনক। আর কি বললো? কল দ্য পুলিশ, অর্থাৎ পুলিশকে ডাকুন। এবার কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে দ্য লিটল অ্যানিমাল স্যাট ব্লিঙ্কিং at the dim light, unconscious of the trouble he had caused. তার মানে এখানে ছোট্ট প্রাণী মানে কি? ওই কুকুরটার কথা বলা হচ্ছে। সে মিটমিটে আলোয় চোখ ব্লিঙ্ক করতে থাকলো। ব্লিঙ্ক করা মানে কি? পিটপিট করা। এবং আনকনসিয়াস, আনকনসিয়াস মানে হচ্ছে অবগত না থাকা বা না জানা, যে তার জন্য কি ট্রাবল হচ্ছে, তার জন্য কি সমস্যা হচ্ছে, সেই সম্পর্কে তার কিন্তু বিন্দু মাত্র নলেজ নেই। সে তো একটা ছোট কুকুর, সে জানবেই বা কি করে। এরপর কি বলছে? দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, অর্থাৎ কন্ডাক্টর যিনি ছিলেন তিনি দরজার সামনে এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, মানে আমাদের ভাড়া ফেরত দিন। এটা কারা ডিমান্ড করলো? কিছু কিছু যাত্রী। ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারি আস, ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট। তারা আরো কি বলল? তুমি এখানে রয়েছো আমাদেরকে ক্যারি করার জন্য, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এইরকম মাঝপথে মাঝরাতে আমাদেরকে ছেড়ে যেতে পারো না। এইবার কি বলা হচ্ছে? নো ফেয়ার্স ব্যাক,
সেইড দ্য কন্ডাক্টর। খেয়াল করে দেখো, সেইড দ্য কন্ডাক্টর সেইড বলা নেই, কারণ কোটেশনটা আগে রয়েছে। রিপোর্টেড স্পিচ আগে থাকলে রিপোর্টিং স্পিচে রুল অফ ইনভার্সন হয় যদি নাউন থাকে। এখানে যদি প্রোনাউন থাকতো তাহলে কিন্তু আমরা জেনারেলি লিখি না যে সেইড হি, তো সেক্ষেত্রে হি সেইডই লিখবো, কিন্তু নাউন থাকলে ইনভার্সনটা আমরা করতে পারি। তাহলে এই কন্ডাক্টর কি বললো? কোনো ভাড়া ফেরত দেয়া হবে না। তারপর 2 or 3 passengers got out and disappeared into the night, অর্থাৎ এর মধ্যে 2-3 জন প্যাসেঞ্জার বাস থেকে নেমে গেল এবং ওই রাতের অন্ধকারে কোথায় যেন বিলীন হয়ে গেল, মানে তাদেরকে আর দেখা গেল না। এরপর কি বলছে? another bus, the last on the road, went by, অর্থাৎ আরো একটা বাস ওই রাস্তা দিয়েই চলে গেল এবং ওই বাসটা ছিল ওই রাতের শেষ বাস, তারপর আর কোনো বাস ছিল না। It seemed indifferent to the shouts of the passenger to stop. এখানে একটা ভালো শব্দ রয়েছে, ইনডিফারেন্ট মানে কি? উদাসীন, মানে ভ্রুক্ষেপ না করা। তাহলে ইট সিমড মানে ওই যে বাস যেটা পাশ থেকে চলে গেল, সে কোনো ভ্রুক্ষেপই করলো না যে অন্যান্য প্যাসেঞ্জাররা তাকে থামার জন্য ডাকলো, সেই ব্যাপারে ওই বাসটা কোনো ভ্রুক্ষেপ করলো না। বিষয়টা কি হয়েছে? একটা বাস যাতে করে তারা যাচ্ছিল সেই বাসটা তো মাঝপথে থেমে গেছে, প্যাসেঞ্জাররা নেমে রাস্তায় অপেক্ষা করছে। তাহলে পাশ দিয়ে আরেকটা বাস যদি চলে যায়, সবাই কি বলবে? ওই বাসটাকে থামতে বলবে বা থামানোর চেষ্টা করবে। কিন্তু ওই যে রাতের শেষ যে বাসটা তাদের সামনে দিয়ে চলে গেল, তাদের ডাকে ওই বাসের ড্রাইভার বা অন্য যারাই থাক না কেন কর্ণপাতও করলো না বা ভ্রুক্ষেপও করলো না। A policeman strolled up and looked in at the door. তার মানে কি? একজন পুলিশ কর্মী একটু হেলে দুলে দরজায় এলো এবং উকি মারলো। The passengers burst out with indignant protest, অর্থাৎ যারা ওই বাসের প্যাসেঞ্জার ছিল তারা বার্স্ট আউট মানে ফেটে পড়লো, ইনডিগন্যান্ট প্রোটেস্ট মানে ক্ষোভে বা প্রতিবাদে মুখর হয়ে উঠল, অ্যান্ড অ্যাপিলস এবং তারা আবেদন করতে থাকলো। কি আবেদন করলো? বাসটা যাতে যায়, ইত্যাদি ইত্যাদি। ওয়েল, হি হ্যাজ গট হিজ রুল, ইউ নো, হি সেইড জেনিয়ানলি। এখানে হি সেইড মানে কে? ওই পুলিশের কথা বলা হয়েছে বা পুলিশ ম্যানের কথা বলা হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, পুলিশ ম্যান বলবে, পুলিশ বলবে না। কেন? কারণ যখনই তুমি পুলিশ বলছো সেটা কিন্তু প্লুরাল নাম্বার হিসেবে ব্যবহৃত হয়, মানে পুলিশের সাথে ইজ হয় না, পুলিশের সাথে আর হয়, হ্যাভ হয়। পুলিশ বলতে একজনকে বোঝায় না, এটা প্লুরাল নাউন। এরকম আরো বেশ কিছু শব্দ আছে, পুলিশ আছে, পিপল আছে, ক্যাভালরি আছে, ক্লার্জি আছে, ইনফ্যান্ট্রি আছে। দিজ আর প্লুরাল নাউন দ্যাট টেক প্লুরাল ভার্ব। তো এক্ষেত্রে কি বলা হচ্ছে? এই যে পুলিশ যিনি এলেন তিনি বললেন, দেখুন যে ওই যে ভদ্রলোক বা ওই যে কন্ডাক্টর তিনি তো নিয়ম অনুযায়ী চলছেন বা রুল বুক অনুযায়ী চলছেন, এবং এটা সে খুব ভালোভাবে বললেন, জেনিয়ানলি বললেন। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট। তারপর কি করলো? যে তিনি ওইটা বলে ওখান থেকে কিছুটা দূরত্বে মানে কয়েক গজ দূরে গিয়ে দাঁড়ালেন। Still the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. Still মানে তখনও, the little dog blinked মানে চোখ পিটপিট করছে। কোন দিকে তাকিয়ে? ওই আলোর দিকে তাকিয়ে। And the conductor walked to and fro. This is an idiom. To and fro মানে কি? ইতি উতি ঘোরাফেরা করা। কেমন ভাবে ঘোরাফেরা করছিল? লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, যেন জয়ের গর্বে সে ইতিউতি পায়চারি করছিল। আ উইমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল। গেল মানে হচ্ছে ঝড়, অর্থাৎ ওই যে ঝোড়ো বাতাস সেইটাকে ভেদ করে এক মহিলা প্যাসেঞ্জারের আওয়াজ বা কণ্ঠ ভেসে উঠল। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, অর্থাৎ তিনি ওই বাস কন্ডাক্টরকে থ্রেট করলেন বা ভয় দেখালেন বা শাসানি দিলেন, যাই হোক না কেন। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, অর্থাৎ ওই যে কন্ডাক্টর
তিনি একেবারে রাতের মতোই শীতল ছিলেন এবং ওই পেভমেন্টের মতোই রূঢ় বা শক্ত ছিলেন। এখানে আবার একটা সিমিলির ব্যবহার করা হয়েছে। কোশ্চেন যদি একটু টাফ করে তখন তোমাকে প্রশ্ন দিতে পারে যে এখানে কোন ফিগার অফ স্পিচের ব্যবহার করা হয়েছে। যখন দুটো জিনিসের তুলনা অ্যাজ অথবা লাইক দিয়ে করা হয় তাকে বলা হয় সিমিলি। তো এখানে দেখো বাংলায় আমি লিখেই দিয়েছি, কিন্তু কন্ডাক্টর ছিলেন ওই রাতের মতোই শীতল আর ফুটপাতের মতোই কঠোর। এখানে তুলনাটা কেমন? দেখো, কোনো মানুষ ঠান্ডা প্রকৃতির, তার মানে কি কোনো কিছু তাকে স্পর্শ করতে পারছে না। তো এখানে ওই রাতের শীতলতার সঙ্গে তার ঠান্ডার সাথে এই যে কন্ডাক্টর, তার যে ভ্রুক্ষেপহীন একটা শীতল মনোভাব, সেইটার তুলনা করা হচ্ছে। এবং একই সাথে পেভমেন্টের মতো সে যে কঠোর, অর্থাৎ এত মানুষ অনুনয় বিনয় করছে, কেউ শাসানি দিচ্ছে, কেউ আপত্তি জানাচ্ছে, তাতেও সে এক ফোঁটা টলছে না। তাহলে এখানে যদি প্রশ্ন করে এই যে ভদ্রলোক বা কন্ডাক্টর, তার ক্যারেক্টার কেমন, ফ্লেক্সিবল নাকি ইনফ্লেক্সিবল? অবভিয়াসলি ইনফ্লেক্সিবল বা রিজিড টাইপের, অর্থাৎ সহজে সে তার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরছে না। এরপর কি বলছে? She expressed her anger to the three policemen who stood up the street watching the drama. আমার লেখাটা নিতে গিয়ে একটা লাইন বাদ চলে গেছে, সেটা হচ্ছে কি, ওই যে পুলিশটা একটা জায়গায় গিয়ে দাঁড়ালো, একটু দূরে, কয়েক ইয়ার্স দূরে গিয়ে দাঁড়ালো, তো সেখানে আরো দুজন কনস্টেবল এসেছিল, এই মিলিয়ে তিনজন। তাহলে এই তিনজন পুলিশের কাছে বা পুলিশম্যানের কাছে, যারা এই পুরো ঘটনাটা বা পুরো নাটকটা দেখছিল, তাদের কাছে গিয়ে ওই মহিলা নিজের ক্ষোভ বা রাগ প্রকাশ করলো। দেন শি কেম ব্যাক, কল্ড হার কম্প্যানিয়ন অ্যান্ড ভ্যানিশড। তারপরে কি হলো? সে ফিরে এলো, তার কম্প্যানিয়ন, তার সঙ্গীকে ডাকলো এবং নেমে গেল। এই অর্থে I will go to the top, said the young lady with the dog at last. অর্থাৎ ওই যে কুকুরটা নিয়ে যে মহিলা ভ্রমণ করছিলেন, তিনি শেষমেশ বলতে বাধ্য হলেন যে ঠিক আছে, ছেড়ে দাও, আমি বাসের ওপরেই যাব। এরপর কি হচ্ছে? ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেইড। অর্থাৎ তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। এটা কে বললো? তার সঙ্গে যে সঙ্গীটা ছিল, যে ছেলেটা ছিল। এখানে নিউমোনিয়ার স্পেলিংটা কিন্তু মাথায় রাখবে, নিউমোনিয়া পি দিয়ে শুরু, এন দিয়ে নয়। এরপর কি বলছে? when she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. অর্থাৎ সে যখন সিঁড়ি দিয়ে বাসের দোতলায় বা ছাদে উঠতে গেল, তখন কন্ডাক্টর ফিরে এলো এবং বেল বাজালো। the bus went on, তার মানে বাসটা চলতে থাকলো। he stood triumphant, অর্থাৎ সে একেবারে বিজয়ীর মতো দাঁড়িয়ে থাকলো। while his conduct was criticized in his face by the passengers, মানে একই সাথে তার যে কন্ডাক্ট মানে তার যে কৃতকার্য, সেটা সমালোচিত হলো তার মুখের ওপরেই অন্যান্য প্যাসেঞ্জার বা যাত্রীদের দ্বারা। তার মানে সে হয়তো বিজয়ীর মতো দাঁড়িয়ে থাকলো, কিন্তু তার যে এই কন্ডাক্ট, তার যে এই কার্যকলাপ, সেটার কিন্তু কেউ সমর্থন করলো না, মুখের ওপরেই তাকে সবাই সমালোচনা করলো। Then the bus developed engine trouble and the conductor went to the help of the driver. অর্থাৎ এরপর কি হলো? বাসে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিল এবং যিনি কন্ডাক্টর, তিনি ড্রাইভারকে হেল্প করতে গেলেন। এরপর বলছে meanwhile the lady with the dog stole down the stairs and re-entered the bus. অর্থাৎ সুযোগ বুঝে কুকুর সহ সেই মহিলাটি চুপি চুপি সিঁড়ি দিয়ে নেমে এলো এবং বাসের ভেতরে ঢুকে পড়ল। when the engine was put right, the conductor came back and pulled the bell. তার মানে যখন ইঞ্জিন ঠিক হয়ে গেল, তখন কন্ডাক্টর নেমে এসে বা ওখানে এসে বেল বাজালেন। then his eye fell on the dog and his hand went to the bell rope again. তার মানে তারপরে আবার তার চোখ পড়লো ওই কুকুরটার ওপর এবং সে আবার বেল বাজিয়ে দিল। The driver looked round
and the conductor pointed to the dog. অর্থাৎ স্বাভাবিকভাবে কেন বেল বাজালো এটা দেখার জন্য বাসের ড্রাইভার পেছনে ঘুরলো এবং তখন ওই কন্ডাক্টর ওই ডগটার দিকে অঙ্গুলি নির্দেশ করলেন and the bus stopped, মানে আবারও বাস থেমে গেল. The whole struggle began all over once again. তার মানে এর আগে যা যা হয়েছে সেই একই নাটকীয়তার পুনরাবৃত্ত হলো, অর্থাৎ একই জিনিস আবারও ঘটলো. অর্থাৎ ওই ভদ্রলোক বা কন্ডাক্টর ওই মেয়েটার হাতে একটা কুকুর আবারও দেখলো এবং দেখলো সে বাসের ভেতরে আছে, আবার সে বেল বাজালো, আবার বাস থেমে গেল, আবার নিশ্চয়ই প্যাসেঞ্জাররা নেমে আসবে, অর্থাৎ সেম সিন বারবার ঘুরে ঘুরে আসছে, যাকে বলা যেতে পারে দেজাভু. দেজাভু একটা আলাদা ফরেন ফ্রেজ. এই শব্দটার মানে কি পারলে তোমরা কমেন্ট বক্সে জানিও. চলে আসি পরের প্যারাগ্রাফে. কি বলছে? The bus was soon empty and I was the last passenger left behind. অর্থাৎ বাসটা খুব তাড়াতাড়ি খালি হয়ে গেল, কারণ দেখছি একই ঘটনা বারবার ঘটছে. তাহলে বাস যাত্রীরা কি করবে? নেমে যাবে. and I was the last passenger left behind. আচ্ছা, এখানে বলে রাখি এটার উচ্চারণ কিন্তু বিহাইন্ড নয়. আমরা অনেকে এটাকে বিহাইন্ড বলি, বাট দ্য প্রোনাউন্সিয়েশন ইজ behind, নট বিহাইন্ড. তার মানে আমি একাই থাকলাম ওই বাসের শেষ যাত্রী হিসেবে. I have got my rules, the conductor said to me. অর্থাৎ আমাকে নিয়ম মানতেই হবে, এই কথাটাই কন্ডাক্টর আমাকে বলল. He had won his victory, অর্থাৎ সে তার যুদ্ধ জিতে গেছে, but felt that he would like to justify himself to somebody. কিন্তু মনে হলো সে যেন তার যে কৃতকার্য সেইটা সম্পর্কে কাউকে একটু সাফাই দিচ্ছে, অর্থাৎ তার নিজের মনেও তো একটু খারাপ লেগেছে. সে যতই রুল মেনে চলুক, মানবিকতা কোথাও তো গিয়ে কম্প্রোমাইজড হচ্ছে. তো সেটাই বলা হচ্ছে যে হি হ্যাড ওয়ান হিজ ভিক্টরি. এখানে এই শব্দটাও একটু খেয়াল করবে, এটাকে কিন্তু অনেক ছাত্রছাত্রী উল্লেখ করো ওন হিজ ভিক্টরি. মাথায় রাখবে OWN, এটা মানে নিজের, এটার উচ্চারণ হবে ওন. আর WON এটার উচ্চারণ হবে ওয়ান, অর্থাৎ ওএনই এটার যা উচ্চারণ, WON জেতা বা জিতেছিল এটার উচ্চারণ অলমোস্ট সেম. এটাকে কিন্তু কখনো বলবে না হি হ্যাড ওন হিজ ভিক্টরি, হি হ্যাড ওয়ান হিজ ভিক্টরি. সে তার যুদ্ধে জয়লাভ করেছে, কারণ শেষ পর্যন্ত এই কুকুরটা নামতে বাধ্য হয়েছে. বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি. তার মানে কি, সে যেন কাউকে নিজের কৃতকর্মের সাফাই গাইতে লাগলো ইত্যাদি. রুলস আই সেইড আর নেসেসারি থিংস, মানে কি আই সেইড রুলস আর নেসেসারি থিংস. আমি কি বললাম যে অবশ্যই নিয়ম তো অবশ্যই দরকারি কিছু জিনিস. সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, অর্থাৎ কিছু কিছু রুল আছে যেগুলো যথেষ্ট মেনে চলার মতো, হার্ড অ্যান্ড ফাস্ট, মানে যেটাকে অবশ্যই মানতে হবে, অকাট্য. লাইক দ্য রুল অফ দ্য রোড, অর্থাৎ তার মধ্যে রাস্তার যে নিয়ম সেইটা অবশ্যই, which cannot be broken without danger to life and limb. অর্থাৎ তোমাকে এটা বুঝতে হবে যে রাস্তার নিয়মকে আমার মানতেই হবে, কারণ যে নিয়ম আমাকে সুরক্ষিত করবে আমার প্রাণহানি বা জীবনহানির থেকে, আমার জীবন বাঁচাবে, সেই রুলকে আমার মানতেই হবে. কিন্তু একই সঙ্গে তিনি আরো কি বললেন? বাট সাম আর ওনলি রুলস ফর ইয়োর গাইডেন্স. কিছু কিছু নিয়ম থাকে যেগুলো নিছক নির্দেশনা, মানে শুধুমাত্র গাইড করার জন্য. লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ, এই যেমন কুকুর সংক্রান্ত তোমার যে নিয়মটা আছে, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়. ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হেয়ার, তুমি তোমার কাণ্ডজ্ঞান বা সাধারণ জ্ঞান এক্ষেত্রে খাটালেই পারতে. দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার, ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স. এখানে কি বলছে? দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, অর্থাৎ এই যে নিয়মগুলো বানানো হয়েছে এইটা কিন্তু পালিত হওয়া উচিত ভালো স্পিরিটে, মানে ভালোভাবে বা ঠিকঠাক ভাবে, নট ইন দ্য লেটার. তার মানে ওই যে কোনো নিয়ম
লিখিত রয়েছে মানে আক্ষরিকভাবেই তাকে পালন করতে হবে বা লিটারালি তাকে পালন করতে হবে এমনটা নয়। যে সমস্ত নিয়ম তোমাকে মানতে হবে সেগুলো মানতে হবে, কিন্তু কিছু নিয়ম রয়েছে যেটা মানুষের আরামের জন্য, মানুষের ভালোর জন্য। তো সব ক্ষেত্রে তো নিয়মের দোহাই দেয়া যাবে না, এটাই বলা হয়েছে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট। অর্থাৎ তুমি তোমার নিয়মকে হয়তো মেনে চলেছো, কিন্তু তার যে মূল সুর সেটা কোনো জায়গায় যেন কেটে গেছে। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। অর্থাৎ তোমার উচিত নিয়মকে মেনে চলা, কিন্তু সঙ্গে সঙ্গে সেই নিয়মটা মেনে চলতে হবে সদিচ্ছা দ্বারা এবং ভালো ব্যবহার তার দ্বারা। হি টুক ইট ভেরি ওয়েল। অর্থাৎ তিনি এটাকে খুব ভালোভাবে নিলেন বা সহজভাবে নিলেন এবং সেইড গুড নাইট, এবং বললেন শুভরাত্রি, কোয়াইট অ্যামিয়েবলি। অর্থাৎ যথেষ্ট বন্ধুত্বপূর্ণভাবে। একটা শব্দ আছে অ্যামিয়েবল। অ্যামিয়েবল মানে কি? বন্ধুত্বপূর্ণ। অর্থাৎ একে আমরা বলতে পারি অ্যামিয়েবল, অ্যাফাবল, অ্যামিকেবল, ফ্রেন্ডলি যেটাকে বলা হয়। অর্থাৎ শেষমেশ কিন্তু এই ভদ্রলোক কন্ডাক্টর তিনিও তার ভুল বুঝতে পারলেন। তো যাই হোক, ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও। আমি চেষ্টা করব তোমাদের ক্লাসের যতগুলো টেক্সট আছে তার মধ্যে প্রোজ থাকুক, পোয়েম থাকুক, পুরোটা করে দেয়ার। পরবর্তীকালে গ্রামার বা লেখা শেখার জন্য আমি একটা হয়তো ব্যাচ আনবো। তো সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি, কেউ ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করবে। 9163228262। কারণ এখানে আমরা পড়ছি শুধুমাত্র টেক্সট। প্রত্যেকটা ক্লাসের টেক্সট আমি ধরে ধরে এইভাবে আলোচনা করে দেব, কিন্তু এর সাথে সাথে একটা গ্রামারের বিষয় রয়েছে যেটা তোমাদের সিলেবাসে থাকবে। সেখানে হয়তো কোনো ক্ষেত্রে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, টেন্স তোমাকে জানতে হবে, এবং সব থেকে বড় কথা তোমাকে লিখতে জানতে হবে। সো যদি তোমাকে লিখতে জানতে হয়, তোমার গ্রামারের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু যথেষ্ট স্ট্রং হতে হবে, বিকজ উইদাউট নোয়িং গ্রামার ইউ ক্যান হার্ডলি কনস্ট্রাক্ট আ সেন্টেন্স। তো এই লেখা শেখা, যেটা ট্রান্সলেশন মেথড হোক বা অন্য যে কোনো মেথডে হোক, সেইটা আমি তোমাদেরকে করাবো। তো সেই সংক্রান্ত বিষয় কেউ যদি ইন্টারেস্টেড থাকো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে।